ওয়েলকাম টু ল হেরিটেজ। আমরা ক্লাস শুরু করবো হচ্ছে সিআরপিসি দিয়ে। তো আমরা হচ্ছে সিআরপিসি ক্লাস শুরু করার আগে আমি কিছু বিষয় আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনাদের সিআরপিসি সাবজেক্টটা বুঝতে সুবিধা হবে। তো যেমন আমি এখানে লিখে রাখছি, এক নম্বর হচ্ছে আপনার কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স, বেলেবল অফেন্স অ্যান্ড নন বেলেবল অফেন্স। থার্ড, কম্পাউন্ডেবল অফেন্স কি আর নন কম্পাউন্ডেবল অফেন্স কি। সো এই তিন ক্যাটাগরির অফেন্স সম্পর্কে আপনাদের একটু বেসিক আইডিয়াটা দিয়ে দিই, তাহলে আপনার সিআরপিসি যেটা 1898 সালের আইন, এই আইনটা বুঝতে আপনাদের সুবিধা হবে। প্রথমে আমরা এই ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে কগনিজেবল অফেন্স অ্যান্ড নন কগনিজেবল অফেন্স। অফেন্স বলতে অপরাধ। অপরাধগুলো কোথায় দেওয়া আছে? আমাদের পেনাল কোড যে আছে, আমাদের যে বার কাউন্সিলের আরেকটা সাবজেক্ট পেনাল কোড, এটা আপনার হচ্ছে 1860 সালের আইন। তো পেনাল কোডে বাংলাদেশে যত ধরনের অপরাধ আছে সেই অপরাধগুলো হচ্ছে আপনার পেনাল কোডের মধ্যে দেয়া আছে। হ্যাঁ, তো পেনাল কোডের যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলো কি কগনিজেবল অফেন্স নাকি নন কগনিজেবল অফেন্স, এটা আমাদের জানতে হবে। কগনিজেবল অফেন্স হচ্ছে সেই ধরনের অফেন্স যেগুলো হচ্ছে আপনার পুলিশ অ্যারেস্ট করতে পারে আপনাদেরকে উইদাউট ওয়ারেন্ট। এর মানে কি? পুলিশ তো সাধারণত অ্যারেস্ট করতে পারে যে কাউকে যদি কেউ অপরাধ করে, কিন্তু কখন পুলিশ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করবে এবং কখন পুলিশ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করবে। ওয়ারেন্টের অর্থ কি? যখন আপনাকে কোর্ট থেকে একটা অর্ডার দিবে, যে পুলিশকে একটা অর্ডার লিখবে যে হ্যাঁ এই ব্যক্তিটাকে অ্যারেস্ট করে আনা হোক, একটা ফর্ম আছে, সেই ফর্মে একটা জজ হচ্ছে লিখে দিবে, ম্যাজিস্ট্রেট বা জজ লিখে দিবে যে একে অ্যারেস্ট করা হোক। ওই কাগজটা নিয়ে যাবে পুলিশ সেই ব্যক্তির কাছে যে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তো আপনাকে এখন আমি অ্যারেস্ট করবো। পুলিশ তখন অ্যারেস্ট করতে পারবে। কিন্তু কগনিজেবল অফেন্স যেগুলো আছে, এমন এমন কিছু পেনাল কোডের অপরাধগুলো আছে, কিছু অপরাধ যেগুলো এতটাই সিরিয়াস ধরনের অপরাধ, যেগুলোর আসামিকে ধরার জন্য আসলে আদালতের অর্ডার অপেক্ষা করা যাবে না। সেই ক্ষেত্রে হবে কি, ওই ধরনের অফেন্সগুলোর ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট আদালতের অর্ডার ছাড়াই যে আপনাকে অ্যারেস্ট করে ফেলতে পারবে। এটা হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি যে আসলে কোন অফেন্সগুলো পুলিশ কোর্টের অর্ডার ছাড়াই যে আপনাকে অ্যারেস্ট করতে পারবে, ওয়ারেন্ট ছাড়াই যে অ্যারেস্ট করতে পারবে। যেমন ধরেন প্রথমেই আছে হচ্ছে আপনার মার্ডার। মারাত্মক ধরনের একটা অপরাধ, যেই অপরাধ যদি কাউকে আসামি অভিযুক্ত করা হয় বা পুলিশ যদি সন্দেহ করে যে করেছে, অপরাধটি করেছে, তাহলে সে আর আদালতের অর্ডারের অপেক্ষায় থাকবে না, কারণ এটা একটা লেন্থি প্রসেস আদালতে যাওয়াটা। তো তখন করবে কি, পুলিশ আপনার আদালতের ওয়ারেন্ট ছাড়াই, অর্ডার ছাড়াই আপনাকে যে অ্যারেস্ট করতে পারবে। এটাকেই বলা হচ্ছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। সেগুলো কোন অপরাধের ক্ষেত্রে? এই ধরনের সিরিয়াস অপরাধের ক্ষেত্রে, যেগুলোকে বলা হচ্ছে আপনার কগনিজেবল অফেন্স। এখানে আর একটা উদাহরণ দিতে পারি আমরা, কিডন্যাপিং, যেটা আপনার 363-তে আমরা দেখবো, পেনাল কোডের 363 ধারা আছে, 364 ধারা আছে, এখানে কিডন্যাপিং সম্পর্কে বলা হয়েছে। আর মার্ডার বলা হয়েছে আপনার 300-তে সংজ্ঞা দেওয়া আছে, আর 302-তে আপনার শাস্তি সম্পর্কে বলা আছে মার্ডারের। তো এই ধরনের সিরিয়াস অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই আপনার অ্যারেস্ট করতে পারবে। এগুলো হচ্ছে আপনার কগনিজেবল অফেন্স। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোনটা কগনিজেবল অফেন্স, কোনটা নন কগনিজেবল অফেন্স, তাহলে আপনি পারবেন না। আপনাকে যদি অপশন দিয়ে দিল, ধরেন মার্ডার, তারপর ধরেন মিসচিফ অর্থ হচ্ছে ক্ষতি করা, কারো ক্ষতি সাধন করা। ক্ষতি করা বলতে কারো একটা ক্রিকেট ব্যাট আপনি ভেঙে ফেলেন, ওটাকে বলে মিসচিফ। আর মার্ডার, আর ধরেন দুটো অপশন আছে যেগুলো হচ্ছে আপনার নর্মাল অপরাধ, বাট এই তিনটা ধরেন আপনার নন কগনিজেবল অফেন্স। হ্যাঁ, কিন্তু এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে কগনিজেবল অফেন্স। তো আপনার প্রশ্ন যদি থাকে যে কোন অপরাধটি ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করতে পারবে উইদাউট ওয়ারেন্ট, তাহলে আপনি কোনটা দেখবেন? আপনি মার্ডার দেখাবেন। তো এই ধরনের সিরিয়াস অফেন্সগুলো কিছু আছে যেগুলোকে কগনিজেবল অফেন্স বলা হয়। আর কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারে উইদাউট দ্য অর্ডার অফ দ্য কোর্ট অর উইদাউট ওয়ারেন্ট। তো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কি হলো? 1 নাম্বার অ্যারেস্ট
উইদাউট ওয়ারেন্ট। নন কগনিজেবলটা আমরা পরে দেখি, আমরা যেহেতু কগনিজেবল অফেন্স নিয়ে কথা বলতেছি। তো 1 নম্বর গেল হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে, এটা 1 নম্বর। সেকেন্ড নম্বর হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনার হচ্ছে পুলিশ চাইলে ইনভেস্টিগেট করতে পারে, ইনভেস্টিগেশন, তদন্ত, ইনভেস্টিগেশন করতে পারে উইদাউট দ্য পারমিশন অফ কোর্ট। তাহলে আদালত হচ্ছে আপনার ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে, পুলিশ হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। 2 নম্বর হচ্ছে আদালতের অনুমতি ছাড়াই যে ইনভেস্টিগেট করতে পারে, তদন্ত শুরু করে দিতে পারে। সাধারণত তদন্ত শুরু করতে আদালতের পারমিশন নিতে হয়, বাট এই ধরনের কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আদালত, পুলিশ হচ্ছে আদালতের পারমিশন ছাড়াই আপনার তদন্ত শুরু করে দিতে পারে। তো এই 2 ধরনের জিনিস করতে পারে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ। তো যেগুলো দেখবো যে আমরা অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট হয়, আর যেগুলো দেখবো হচ্ছে আপনার ইনভেস্টিগেশন উইদাউট দ্য পারমিশন অফ কোর্ট হয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কগনিজেবল অফেন্স। তো কগনিজেবল অফেন্স সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো হচ্ছে নন কগনিজেবল অফেন্স, যেগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স না, ওটাকে বলা হয় নন কগনিজেবল অফেন্স। তো নন কগনিজেবল অফেন্স কোনগুলো? যেগুলো হচ্ছে মানে কমন সেন্স কি বলে যে কগনিজেবল অফেন্স যেগুলো, সেগুলোর বিপরীতগুলোই হচ্ছে নন কগনিজেবল অফেন্স। তার মানে কি, 1 নাম্বার কগনিজেবল অফেন্সে ছিল হচ্ছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে হবে। কিন্তু নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনাকে ওয়ারেন্ট লাগবে, ওয়ারেন্ট ছাড়া আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। তাহলে অ্যারেস্ট উইথ ওয়ারেন্ট, তার মানে ওয়ারেন্ট দিয়েই আপনাকে আদালত থেকে ওয়ারেন্ট নিতে হবে, আদালত একটা অর্ডার দিবে ওয়ারেন্টের, অ্যারেস্ট ওয়ারেন্টের, তখন আপনি যে অ্যারেস্ট করতে পারবেন। ওয়ারেন্ট ছাড়া আপনি অ্যারেস্ট করতে পারবেন না। অ্যারেস্ট উইথ ওয়ারেন্ট বা ক্যান নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে না। নম্বরে দেখবো আমরা ইনভেস্টিগেশন with permission, তার মানে আপনার পারমিশন অফ কোর্ট, তার মানে আপনার কোর্টের পারমিশন নিয়েই আপনাকে ইনভেস্টিগেট করতে হবে। তাছাড়া এই নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনাকে আদালতের পারমিশন নিয়ে ইনভেস্টিগেশনে যেতে হবে নন কগনিজেবলের ক্ষেত্রে। কগনিজেবলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, আপনি আদালতের পারমিশন নেওয়ার দরকার নেই, আপনি সাথে সাথে তদন্ত শুরু করে দিতে পারবেন যদি আপনি দেখেন যে এটা একটা কগনিজেবল অফেন্স। নন কগনিজেবলের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে পারবেন, আদালতের পারমিশন নিতে হবে। এটা গেল হচ্ছে আপনার কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল অফেন্স। তো একটা ক্যাটাগরি আমাদের শেষ হলো, এবার আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাব। সেকেন্ড ক্যাটাগরিতে আমরা কি লিখছিলাম, বেইলেবল অফেন্স, non-bailable offense। তাহলে bailable offense, non-bailable offense কি? bailable অর্থ হচ্ছে আপনার জামিনযোগ্য, এখানে লিখি, এটাকে বাংলায় বলে হচ্ছে আপনার জামিনযোগ্য অপরাধ। আর এটা হচ্ছে নন বেলেবল অফেন্স অর্থ আপনার জামিন অযোগ্য অপরাধ। তাহলে জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ কি, বেলেবল অফেন্স কি, নন বেলেবল অফেন্স কি? তাহলে ওই যে আমাদের পেনাল কোডে যে অপরাধগুলোর কথা বলা আছে, পেনাল কোডে যে অফেন্সগুলোর কথা বলা আছে,
সেগুলোর মধ্যে কোনগুলো বেইলেবল অফেন্স, কোনগুলো নন বেইলেবল অফেন্স। এর আগে আমরা দেখলাম হচ্ছে পেনাল কোডের অফেন্সগুলোর মধ্যে কোনগুলো কগনিজেবল অফেন্স, কোনগুলো নন কগনিজেবল অফেন্স। এবার দেখবো আমরা কোন পেনাল কোডের কোনগুলো বেইলেবল অফেন্স, কোনগুলো নন বেইলেবল অফেন্স। তো প্রথমে আমরা বেইলেবল অফেন্সে যদি আসি, বেইলেবল অফেন্স জামিনযোগ্য তো প্রথমে আমরা দেখবো হচ্ছে বেইলেবল অফেন্স, এগুলো জামিনযোগ্য অপরাধ। তো জামিনযোগ্য অপরাধ কোনগুলো? এমন ধরনের অপরাধ সেগুলো যেগুলো আদালতে যখন নিয়ে যাবে, অপরাধগুলো নিয়ে যখন মামলা শুরু হবে, তখন আপনি চাইলে আপনি জামিন নিতে পারেন আদালতের কাছ থেকে। এই জামিন বেল যেগুলো কিছু কিছু অফেন্স আছে যেগুলো আপনি যখন কোর্টে যাবেন, যে বলবেন যে মাননীয় আদালত আমার নামে যে অভিযোগটা করা হয়েছে, যে অপরাধের অভিযোগটা করা হয়েছে, এটাতে আমি জামিন চাচ্ছি, তখন কি হবে? আদালত যদি দেখে যে যে অপরাধটা আপনি করেছেন সেটা হচ্ছে বেইলেবল অফেন্স, তাহলে আদালত আপনাকে জামিন দিতে বাধ্য। বেইলেবল অফেন্সের ক্ষেত্রে জামিন পাওয়াটা আপনার আইনগত অধিকার, এটা আদালত দিতে আপনাকে বাধ্য। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরেন কি বলবো, মানহানির মামলা করে না মানুষ, ডিফেমেশন। ধরেন আপনার নামে কেউ মানহানি মামলা করলো, আপনি কাউকে মানহানি করছেন। মানহানি মানে কি? আপনি আরেকজনের নামে বাজে বাজে কথা ছড়ায় বেড়েছেন, মিথ্যা কথা বলে তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছেন। তো ওই লোক কী করছে? যে কোর্টে যে মামলা করে দিচ্ছে, ডিফেমেশনের মামলা। এটা হচ্ছে পেনাল কোডের 500 ধারায় বলা আছে, সংজ্ঞা দেওয়া আছে, আর 502 ধারায় আপনার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডে। এনিওয়ে, সো হচ্ছে কেউ এখন মনে করেন আপনার নামে হচ্ছে মানহানির মামলা করলো, এখন তো আপনাকে আদালতে যাইতে হবে। এখন আপনি কী করবেন? আদালতে যেয়ে বলবেন, মাননীয় আদালত, এটা হচ্ছে একটা যে মামলাটা করছে আমাকে ডিফেমেশন মামলা, এই মামলাটা হচ্ছে একটা বেইলেবল অফেন্স, তো আমি এই জন্য আমি জামিন চাচ্ছি। তখন কী করবে? আদালত চেক করবে যে এটা কি আসলে বেইলেবল অফেন্স কি নন বেইলেবল অফেন্স। যদি দেখে যে এটা বেইলেবল অফেন্স, যেটা জামিনযোগ্য অপরাধ, তাহলে আপনাকে আদালত জামিন দিতে বাধ্য, সাথে সাথে আপনাকে জামিন দিয়ে দেবে, আর কিছু দেখবে না। কথা আই থিঙ্ক কথা ক্লিয়ার এখানে, এখানে আর বেশি কিছু বলার নেই। সো এটারই উল্টো হচ্ছে আপনার নন বেইলেবল অফেন্স। আমরা একটু দ্রুত যাই। নন বেইলেবল অফেন্স কোনগুলো? এটা হচ্ছে বেইলেবল অফেন্সের উল্টাটা। তার মানে এমন কিছু সিরিয়াস অপরাধ আছে যেগুলো আপনাকে আদালত হচ্ছে আপনার জামিন, এটা এই ধরনের অপরাধগুলো এটা হচ্ছে আপনার জামিন অযোগ্য অপরাধ। তার মানে এখানে জামিন পাওয়াটা আপনার আইনগত অধিকার না। তাহলে কি হবে? যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই, মার্ডার, সবচেয়ে সিরিয়াস ধরনের মার্ডার। ধরেন আপনি যদি কেউ যদি আপনার নামে মার্ডারের মামলা করে, তাহলে কি আপনি আদালতে যে বলতে পারবেন যে আদালত, এটা তো বেইলেবল অফেন্স, আমাকে জামিন দেন? তখন কী করবো? আদালত দেখবে এটা বেইলেবল অফেন্স কি নন বেইলেবল অফেন্স। এটা তো কমন সেন্স, এটা বলাও লাগবে না। আপনি আদালতে যে জামিন যাবেন, আদালত আপনাকে জামিন দিবে না। কেন দিবে না? কারণ এটা হচ্ছে নন বেইলেবল অফেন্স। এইখানে আপনার জামিন পাওয়াটা আপনার অধিকার না। এই ধরনের অপরাধের যদি আপনার নামে অভিযোগ হয়, আপনি জামিন পাওয়ার অধিকার না। আদালত দেখবে সব কিছু বিবেচনা করে, মানে ম্যাক্সিমাম টাইমে আদালত জামিন দেয় না, দিবেই না, আদালত দেয় না। খুবই এক্সেপশনাল কিছু মুহূর্ত আছে, ওগুলো নিয়ে আমরা কথা না বলি, দিতেও পারে। এটা আদালতের বিবেচনার উপর নির্ভর করে, এটা আদালতের ডিসক্রিশনের পাওয়ার। আদালত যদি মনে করে এটা দিতেও পারে, বাট নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে আপনাকে কখনো জামিন দিবে না। হ্যাঁ, এটা আপনার আইনগত অধিকার না। কিন্তু যদি বেইলেবল অফেন্স হয়, আপনি জামিন চাওয়ার সাথে সাথে আপনাকে জামিন দিয়ে দিবে, দিতেই হবে, এটা আদালত বাধ্য দিতে। তো এটা গেল নন বেইলেবল অফেন্স। তো আমাদের দুইটা ক্যাটাগরি গেল, কি গেল? বেইলেবল অফেন্স, নন বেইলেবল গেল, আর কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স গেল। আচ্ছা, এবার আমরা 3 নম্বর ক্যাটাগরিটা দেখব, সেটা হচ্ছে আপনার কম্পাউন্ডেবল
আর একটা হচ্ছে আপনার নন কম্পাউন্ডেবল। কম্পাউন্ডেবল অফেন্স কি আর নন কম্পাউন্ডেবল অফেন্স কি? আচ্ছা, তো এটা প্রথমে আমরা বাংলা অর্থটা জানি নি। কম্পাউন্ডেবল অর্থ হচ্ছে আপনার আপোষযোগ্য, আর নন কাউন্টেবল হচ্ছে আপোষ অযোগ্য। আপোষযোগ্য অপরাধ, আপোষ অযোগ্য অপরাধ। তার মানে কি, আপোষ তো আমরা সবাই জানি, একটা কোনো ভেজাল হলে আমরা মিউচুয়াল করে নিলাম, হ্যাঁ, যেটাকে আমরা খুব কমনলি ইউজ করে থাকি মিউচুয়াল ওয়ার্ডটাকে, যে আমরা মিলমিশ করে নিলাম, আমাদের মধ্যে কোনো নিয়ে ভেজাল হলো আমরা আপোষ করে নিলাম। তো কোনগুলো আপোষযোগ্য, কোনগুলো আপোষ অযোগ্য? সো পেনাল কোডে আবারও সেই পেনাল কোডের কিছু অফেন্স আছে যেগুলো আপনি চাইলে, আপনার নামে যদি মামলা হয়, আপনি আদালতে গিয়ে বলতে পারেন যে আদালত, আমি বাদীর সাথে যে মামলা করছে তার সাথে আমি আপোষ করে নিয়েছি। আপনি আগেই কোর্টে ওঠার আগে আপনি বা কোর্টে ওঠার পরেই আপনি যে কোনো মুহূর্তে আপনি একটা আপোষ করে নিলেন, তার সাথে মিলমিশ করে নিলেন। তাহলে কি হবে? মিলমিশ করার কারণে যেহেতু মিলমিশ হয়ে গেছে, ভেজাল শেষ, তাহলে কি করবে? বাদী যে আপনার নামে মামলা করছে সে এসে আদালত থেকে মামলাটা উঠাই নেবে, মানে হচ্ছে প্রত্যাহার করবে। তো সেইগুলো কিছু অপরাধ আছে, যে অপরাধগুলো আমি কম্পাউন্ডেবল অফেন্সের কথা বলতেছি এখন। তো কিছু কিছু এমন অপরাধ আছে যেগুলো আপনি চাইলে বাদীর সাথে আপোষ করে ফেলতে পারবেন। তাহলে আপোষের ফলে বাদী কি করবে? মামলাটা আদালত থেকে উঠায় নেবে, প্রত্যাহার করবে। কেন বাদী মামলাটা আপনার নামে যে মামলা করেছিল, এখন আপনার আর মামলাটাকে তাহলে কেন উঠায় নিচ্ছে? কারণ আপনি বাদীর সাথে যে আপোষ করছেন, আপোষ করে মামলাটা উঠায় নিচ্ছেন। তখন কি হবে? আদালত আপনাকে মামলাটা উঠায় নেওয়ার জন্য পারমিশন দেবে। কেন দিবে? কারণ যে অপরাধের কারণে আপনাকে অভিযুক্ত করা হয়েছে সেই অপরাধটা একটা কম্পাউন্ডেবল অফেন্স, সেই অপরাধটা আপোষযোগ্য। তার মানে ওই মামলাটা আপনি চাইলে, ওই ধরনের মামলা চাইলে আপনি বাদীর সাথে আপোষ করে মামলাটা উঠায় ফেলতে পারবেন। এই ধরনের অপরাধগুলোকে বলে কম্পাউন্ডেবল অফেন্স, এটা আপোষযোগ্য। তাহলে আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওই যেমন আপনার ডিফেমেশনের কেসে যদি বলি, আমি মানহানি, কেউ আপনার নামে মানহানির মামলা করলো, তাহলে এখন আপনি কি করবেন? আপনি দেখতেছেন যে আসলে এসব কোর্ট কাছারি ভালো না, আমি আসলে বাদীর সাথে আপোষ করি না। আপনি বাদীকে মনে করেন যেভাবে ইচ্ছে সেভাবে আপোষ করতে পারেন। অনেকে মনে করেন আপনার নামে যেহেতু মামলা হয়েছে, আপনি বাদীকে বললেন যে আপনি প্লিজ মামলাটা উঠে নেন, আমি আপনাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করবো, কিছু টাকা পয়সা দিচ্ছি, প্লিজ আপনি মামলাটা উঠায় নেন, আমি আর এগুলো কাজ করবেন না। আপনি আপোষ করে নিলেন বাদীর সাথে। তখন কি হবে? এই যে মামলাটা মানহানির মামলা করছে, আপনি আদালতে যে বলবেন, আদালত, মাননীয় আদালত, আমি বাদীর সাথে আপোষ করে নিয়েছি, এখন আমি বাদী মামলাটা উঠাই নেবে। তখন কি করবে? আদালত বাদীকে ডাকবে যে আসলে কি ঘটনা সত্যি কিনা, আপনি কি মামলা উঠাই নিতে যাচ্ছেন? হ্যাঁ বলে টলে আপোষ করে তখন মামলাটা উঠাই নিল। এটা হচ্ছে কম্পাউন্ডেবল অফেন্স। সেটার একটা উদাহরণ হতে পারে ডিফরমেশনের কেস, যেটা আপনার সেকশন 500 বলা আছে, আর শাস্তির কথা বলা আছে 502 পেনাল কোডের। তো এই ধরনের মামলার ক্ষেত্রে আপনি আপোষ করে নিতে পারেন। তাহলে কোনগুলো আপনি আপোষ করতে পারবেন না? ওইগুলোই হচ্ছে নন কম্পাউন্ডেবল অফেন্স। এবার দেখি আমরা নন কম্পাউন্ডেবল অফেন্স। তাহলে কোন ধরনের অপরাধ করলে আপনি বাদীর সাথে চাইলেই আপোষ করতে পারবেন না? মার্ডার, এটা একটা উদাহরণ দিলাম। এই ধরনের আরও যেমন কিডন্যাপিং, এই ধরনের সিরিয়াস অপরাধগুলোর ক্ষেত্রে আপনি আদালতে যে বলতে পারবেন আদালত আমি বাদীর সাথে আপোষ করে নিয়েছি। আপনি যদি আপোষ করেও থাকেন, হ্যাঁ, আদালত এটা মানবে না, আদালত মামলা উঠাইতে দিবে না, মামলা চলবে। এই ধরনের অপরাধগুলো নন কম্পাউন্ডেবল অফেন্স। তার মানে কি? আপোষ অযোগ্য অপরাধ, এগুলো আপোষ করা যাবে না, এগুলো মামলা চলবে, আদালত আপনাকে পারমিশন দেবে না, এগুলো আপোষ অযোগ্য। আপোষ অযোগ্য অপরাধ, এগুলো আপনাকে আপোষ করতে দিবে না। আমি সেদিনও একটা কেসে গেছিলাম কোর্টে, তো আমি বলতেছিলাম যে যে মাননীয় আদালত, এটা তো আপোষ হয়ে গেছে বাদীর সাথে, আমি জামিন চাচ্ছি, জামিন দেন আমাদেরকে। আদালত দেয়নি। আদালত বলছে যে এটা তো আপোষযোগ্য অপরাধ না,
এটা আপোষ করা যাবে না, এটা নন কম্পাউন্ডেবল অফেন্স। পরে আমি আসলে চেক করে দেখি তাই তো, এটা তো নন কম্পাউন্ডেবল অফেন্স, জামিন দিবে না, আমাকে জামিন দিবে না, মামলা উঠাইতে দিবে না, এটা ওইভাবে আপোষ করা যাবে না। তো তাহলে ওই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে আপোষ কীভাবে করবো, যেগুলো নন কম্পাউন্ডেবল অফেন্স, যেগুলো আপোষ অযোগ্য অপরাধ, ওগুলোও আপোষ করা যাবে, কিন্তু সিস্টেম আছে। সিস্টেম কি, যে বাদী আপনার নামে যে মামলা করছে, বাদীকে আদালতে উপস্থিত হতে হবে, উপস্থিত হয়ে তাকে সাক্ষী দিতে হবে, সাক্ষী দিয়ে তাকে বলতে হবে যে মাননীয় আদালত, হ্যাঁ আমি এই কারণে মামলা করছিলাম, পরে হচ্ছে করে আসল এখন আমাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, হ্যাঁ, তখন আপনাকে আদালত পারমিশন দেবে। কিন্তু তাছাড়া আপনি পারবেন না। এমনি কম্পাউন্ডেবল অফেন্সের ক্ষেত্রে আপনি মানে অত ভেজাল ছাড়াই বাদীকে আদালতে উপস্থিত হয়ে অত কিছু করতে হয় না। এনিওয়ে, ওই ডিসকাশনে আমরা না যাই। তো আমরা দেখলাম কি, আমরা যদি সামারি করি আজকের ক্লাসটাতে, প্রথমে আমরা দেখলাম হচ্ছে কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স। তারপর আমরা দেখলাম হচ্ছে বেইলেবল অফেন্স, নন বেইলেবল অফেন্স। তারপর দেখলাম আমরা কম্পাউন্ডেবল অফেন্স আর নন কম্পাউন্ডেবল অফেন্স। তো আমরা যদি একটু সামারি করি, প্রথমে আমরা দেখছি কগনিজেবল অফেন্স অ্যান্ড নন কগনিজেবল অফেন্স। তো কগনিজেবল অফেন্স কোনগুলো, যেগুলো হচ্ছে পুলিশ আদালতের ওয়ারেন্ট ছাড়াই, অর্ডার ছাড়াই আপনাকে অ্যারেস্ট করতে পারবে, সেগুলো হচ্ছে আপনার হচ্ছে কগনিজেবল অফেন্স। তাহলে নন কগনিজেবল অফেন্স কি, তার উল্টা। তার আগে আরেকটা জিনিস বলে নিই, যে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট এটা একটা, সেকেন্ড হচ্ছে ইনভেস্টিগেশন উইদাউট দ্য পারমিশন অফ কোর্ট, এটা তার মানে তদন্ত করতে পারে আদালতের অনুমতি ছাড়াই, ওগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স। তারপরে আসলাম হচ্ছে আমরা নন কগনিজেবল অফেন্স, ওইটারই উল্টা। নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনার এই অপরাধগুলোর ক্ষেত্রে আপনার পুলিশ আদালতের ওয়ারেন্ট ছাড়া আপনাকে অ্যারেস্ট করতে পারবে না, আদালত থেকে পারমিশন নিয়ে ওয়ারেন্ট নিয়ে এসে আপনাকে অ্যারেস্ট করতে হবে। আপনাকে দেখাবে যে এই যে ওয়ারেন্ট আছে আপনার নামে, আপনাকে আমরা অ্যারেস্ট করতে চাচ্ছি, আর তখন আপনাকে নিয়ে চলে যাবে। এটা গেল অ্যারেস্ট উইথ ওয়ারেন্ট। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ইনভেস্টিগেট করতে পারে আদালত, করতে পারে কিন্তু পারমিশন লাগবে আদালতের পারমিশন নিয়েই আপনাকে ইনভেস্টিগেট করতে হবে। তো এই দুটো, তো এটা গেল হচ্ছে কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স। তারপর সেকেন্ড আমরা দেখলাম বেইলেবল অফেন্স কি, নন বেইলেবল অফেন্স কি। তো পেনাল কোডের কিছু অপরাধ আছে যেগুলো হচ্ছে আপনি আদালতে যদি বলেন যে আদালত এই আমার নামে যে মামলাটা করা হয়েছে এটা হচ্ছে আপনার বেইলেবল অফেন্স, তখন আদালত আপনাকে জামিন দিতে বাধ্য, এটা হচ্ছে আপনার বেইলেবল। নন বেইলেবল কি, আপনি যদি আদালতকে জামিন চান, আদালত জামিন দেন, তখন আদালত দেখবে এটা তো আপনার নন বেইলেবল অফেন্স, জামিন অযোগ্য অপরাধ, তখন আদালত আপনাকে জামিন দিবেন না। তো কিছু কিছু অপরাধ আছে জামিনযোগ্য, কিছু কিছু অপরাধ আছে জামিন অযোগ্য। থার্ড আমরা দেখলাম হচ্ছে কম্পাউন্ডেবল অফেন্স আর নন কম্পাউন্ডেবল অফেন্স। তো একটা হচ্ছে আপনার আপোষযোগ্য অপরাধ, একটা হচ্ছে আপোষ অযোগ্য অপরাধ। তো কিছু কিছু মামলা আছে আপনি চাইলে বাদীর সাথে আপোষ করে মামলাটা প্রত্যাহার করে নিতে পারে বাদী, হ্যাঁ, আপনার নাম থেকে মামলাটা উঠাই নিতে পারে, ওই অপরাধগুলোকে বলে কম্পাউন্ডেবল অফেন্স, আপোষযোগ্য অপরাধ। যেমন উদাহরণ দিচ্ছে হচ্ছে আপনার মানহানির মামলা, কেউ যদি আপনার নামে মানহানির মামলা করে, আপনি আদালতে যে বলতে পারেন মানে মামলাটা বাদীর সাথে আপোষ করে মামলাটা বাদী উঠাই নিতে পারে। তো আর তারপর হচ্ছে আপোষ অযোগ্য অপরাধ, যেগুলো নন কম্পাউন্ডেবল অফেন্স। কিছু কিছু সিরিয়াস অপরাধ আছে যেগুলো আদালত আপনাকে মামলাটা প্রত্যাহার করতে দিবে না, আপোষ করতে দিবে না, এটা তো আপোষ হবে না, হ্যাঁ, ওগুলোকে বলা হচ্ছে আপোষ অযোগ্য অপরাধ, নন কম্পাউন্ডেবল অফেন্স। তো এই তিনটে ক্যাটাগরি আপনারা আজকে জানলেন। এখন যখন আমরা সিআরপিসি ক্লাসটা শুরু করব, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে আসলে সিআরপিসিতে এই যে তিনটে ক্যাটাগরি দেখলাম, কগনিজেবল, নন কগনিজেবল, বেইলেবল, নন বেইলেবল অ্যান্ড কম্পাউন্ডেবল, নন কম্পাউন্ডেবল, এগুলো সিআরপিসিতে কোথায় আছে? এগুলো আমরা যখন ক্লাস শুরু করব, এগুলো সিআরপিসি সেকেন্ড শিডিউলে আছে, দ্বিতীয় তফসিল। সিআরপিসি সেকেন্ড শিডিউলে, দ্বিতীয় তফসিলে, যখন আমরা সেকেন্ড শিডিউল নিয়ে আলোচনা করব, সেখানে দেখব যে আমাদের হচ্ছে এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে, কোনটা কোন ধরনের অপরাধ। হ্যাঁ, তখন আমরা সিআরপিসি যখন ক্লাস শুরু করবো, তখন আমরা আরও ডিটেলসে আলোচনা করবো এসব নিয়ে। তো আমরা দ্রুত ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা আমাদের প্রথম ক্লাস হবে, প্রথম সাবজেক্টের ক্লাস শুরু হবে আমাদের ল হেরিটেজ অনলাইন টিচিং প্ল্যাটফর্মে। আমরা ফেসবুক লাইভে যাব, লাইভে যে আপনারা ক্লাস শুরু করব। আর হচ্ছে আপনারা যারা ভর্তি হতে চান আমাদের সাথে জয়েন করতে পারেন
এই অ্যাডমিশন ডিটেলস দেওয়া আছে, বিইং লয়ার এই আইডিতে আপনার নক দিবেন, দিলে আপনার ভর্তি সম্পর্কে ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। আমি বলে দিতে চাই যে খুবই সামান্য একটা নামমাত্র মূল্য আপনাদের ভর্তির ব্যবস্থা করছি, যেহেতু আমরা নতুন যাত্রা শুরু করেছি। তো আমি আপনাদেরকে ইনভাইট করতেছি, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, ভালো লাগলে আপনারা ক্লাস করবেন, নাহলে কোনো সমস্যা নেই। আপনারা আমাদের ফিডব্যাক জানাবেন, ক্লাস কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন, এবং দ্রুত আপনার সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায় আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।